স্টুডেন্টস, ক্লাস 11 এর কৃষি বিজ্ঞান আজকে থেকে শুরু করছি। এই প্রথমে বলে দিই, এই বইটা হচ্ছে উচ্চ মাধ্যমিক কৃষি বিজ্ঞান প্রভাষচন্দ্র দাসের লেখা। এবার এটা একসাথেও পাওয়া যায়, একাদশ ও দ্বাদশ শ্রেণী একসাথে বইটা পাওয়া যায়, এবার আলাদা আলাদা করেও বইটা পাওয়া যায়, একাদশ শ্রেণী আর দ্বাদশ শ্রেণী আলাদা করেও পাওয়া যায়। এটা প্রভাষচন্দ্র দাসের লেখা। তোমাদের ক্লাস 11 এর থিওরিতে আছে 80 মার্কস আর প্র্যাকটিক্যালে 20, টোটাল 100। আর এই তোমাদের 11 এর মূল চ্যাপ্টার আছে, ভূমিকা আছে প্রথমে, আর চ্যাপ্টার আছে 6টি, ভূমিকা সহ 6টি চ্যাপ্টার আছে। আমি আজকে ভূমিকা শুরু করছি। ভূমিকাতে আমি দুটো পার্টে পড়াবো, ভূমিকাটা বেশ বড়, এটা ভালো করে শুনতে হবে, তা না হলে এই বইটা সম্পর্কে বা এই বিষয়টা সম্পর্কে তোমাদের খুব একটা ধারণা হবে না শুনলে। দেখো, শুরু করছি। ভূমিকা, ইন্ট্রোডাকশন। কৃষি বিজ্ঞান এবং এর গুরুত্ব। কৃষি বিজ্ঞানকে ইংরেজিতে এগ্রিকালচারাল সায়েন্স বলা হয়। আমরা জানি কৃষি ইংরেজি হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচার কথাটি দুটো ল্যাটিন শব্দ, যথাযথভাবে এগার মানে ফিল্ড বা জমি এবং কালটিউরা বা কাল্টিভেশন বা চাষ থেকে এসেছে। সুতরাং জমি চাষ করে শস্য উৎপাদন করাকে সাধারণভাবে কৃষিকাজ বোঝায়, এটা আমরা জানি। ঠিক আছে। এগ্রিকালচার সিম্পলি মিনস টিলিং দ্য ল্যান্ড ফর প্রডিউসিং ফুড স্টাফ। ভূমি মানুষের একটি অন্যতম সম্পদ। আমাদের চাষটা তো ভূমিতেই হয়। মানুষের সম্পদকে ফসল উৎপাদনে ও পশু পালনের মাধ্যমে ব্যবহার করে থাকে, যা একত্রে কৃষিকাজ নামে পরিচিত। আরো বিশদভাবে বলতে গেলে, জমিতে স্থায়ীভাবে বসবাস করে মানুষ যখন উদ্ভিদ ও প্রাণী জগতের স্বাভাবিক জন্ম ও বৃদ্ধির প্রসার ঘটিয়ে আপন চাহিদা মেটাবার জন্য উদ্ভিদ ও প্রাণীজ সম্পদকে উপযুক্তভাবে ব্যবহার করে, তখন মানুষের এই প্রচেষ্টাকে কৃষিকাজ বলে। এবার দেখো, এই সংজ্ঞায় দুটো বিষয়ের উপর আলোকপাত করা হচ্ছে। একটা হচ্ছে মানুষ একটি নির্দিষ্ট অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করবে। মানুষ তো প্রথমে যেন যাযাবাদ ছিল, মানুষ স্থায়ী বসবাস করলো কেন? কারণ কৃষিকাজ শুরু করতে, কৃষিকাজ শেখার ফলে মানুষ স্থায়ী বসবাস করলো। দুই হচ্ছে প্রকৃতির সহায়তায় মানুষ নিজের প্রয়োজনীয় উদ্ভিজ্জ ও প্রাণীজ সম্পদ উৎপাদন করবে। এ থেকে বোঝা যায় যে কৃষিকাজ প্রকৃতির উপর নির্ভরশীল। কৃষিকাজ তো প্রকৃতির উপর নির্ভরশীল। যেমন আমরা ধান চাষ করবো, তখন কিছু ধান আছে বৃষ্টিপাতের উপর পুরোপুরি নির্ভরশীল, এরকম আর কি। যেখানে সেচের ব্যবস্থা নেই সেখানে তো চাষ একদম বৃষ্টিপাতের উপর নির্ভরশীল, মানে কৃষিকাজ তো প্রকৃতির উপর নির্ভরশীল। হাজার হাজার বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে অতি প্রাচীনকাল থেকেই কৃষির সূচনা। আজকে সভ্য জগতের সৃষ্টি মূলত কৃষির উপর নির্ভর করে এগিয়ে চলেছে। অবশ্যই এর সঙ্গে শিল্পর উন্নতিও যুক্ত। হ্যাঁ, কৃষি আমাদের খাদ্যের চাহিদা মেটায়, শিল্পের চাহিদা আলাদা, কিন্তু কৃষি আর শিল্প কিন্তু আমাদের দুটোই দরকার। মোটামুটি ভাবে বলা যায় যে পৃথিবীর বিভিন্ন প্রকার উৎপাদন ভিত্তিক শিল্পের মূলে হলো কৃষি। কৃষি থেকে অন্ন, বস্ত্র, বাসস্থানের দ্রব্য সামগ্রী এবং বিভিন্ন শিল্পের কাঁচামাল পাওয়া যায়। আমরা যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান দরকার আমাদের, আমরা খাবার যেমন দরকার, সেরকম আমরা বিভিন্ন শিল্প সামগ্রী, কাঁচামাল, আর শিল্পে তো উৎপাদন হবে ভালো কথা, কিন্তু কাঁচামাল কোথা থেকে আসবে? কাঁচামাল সে কৃষি থেকেই আসে। অপরদিকে শিল্পজাত দ্রব্য সামগ্রী কৃষি নির্ভরশীল জনগণ কর্তৃক ব্যবহৃত থাকে, আর শিল্পের উৎপাদন যে প্রোডাক্টটা হচ্ছে, উৎপাদিত প্রোডাক্ট, সেটা ব্যবহার করতে হচ্ছে সেই কৃষি নির্ভরশীল জনগণই ব্যবহার করছে। সুতরাং মানুষের শিল্পকর্ম ও ব্যবসা বাণিজ্য প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ভূমির উপর নির্ভরশীল। যেগুলো প্রত্যক্ষভাবে কিছু নির্ভরশীল আছে, আর প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সবাই কৃষির উপরেই নির্ভরশীল। প্রাচীনকালে আদিম মানুষ বনের ফলমূল, জীবজন্তুর কাঁচা মাংস প্রভৃতি খেয়ে জীবন ধারণ করত এবং খাদ্যের সন্ধানে এক বন থেকে আর এক বনে ঘুরে বেড়াত। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তারা লক্ষ্য করলো এইভাবে যাযাবর জীবনযাপন করা খুবই কষ্টকর ব্যাপার। তাছাড়া খাদ্যের জন্য প্রকৃতি ও বনের পশু পাখির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে জীবন যুদ্ধে জয়ী হওয়া সত্যি কঠিন ব্যাপার। তখন তারা স্থায়ী বসবাসের কথা চিন্তা করলো এবং বাসস্থানের কাছাকাছি জায়গায় গাছের ডালের সাহায্যে বা পাথরের টুকরো দিয়ে মাটি আলগা করে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উৎপাদনের জন্য গাছ লাগাতে শুরু করলো। তাছাড়া বনের কোনো গাছ তাদের কাজে লাগবে তাও ধীরে ধীরে তারা শিখতে লাগলো। বনের পশুকে বশ করে পশুপালন শুরু করলো ও কাঠে কাঠে ঘষে আগুন জ্বালাতে চেষ্টা করলো। এইভাবে যে কৃষি কাজের পতন হলো তা কালক্রমে উন্নত হতে হতে আজকের কৃষির রূপ নিয়েছে। যাযাবর জীবনের অসুবিধাগুলো উপলব্ধি করে বনচারী মানুষ সমাজ জীবনের প্রয়োজনীয়তা উপলব্ধি করলো এবং ধীরে ধীরে সমাজ গঠন করতে শুরু করলো। এবং এই আগুন আবিষ্কার এক্ষেত্রে কিন্তু বিশাল ভূমিকা নিয়েছিল। মানুষের এই যে সভ্যতার মূলে, এই সভ্য জগৎ আজকে সভ্যতার মূলে কিন্তু সেই আগুন আবিষ্কার আর কৃষিকাজের মানে প্রচলন। সুতরাং দেখা যাচ্ছে যে কৃষিকে কেন্দ্র করে সমাজ ও সভ্যতার বিকাশ লাভ ঘটল।
কৃষিকাজ ও জীবন ধারণের জন্য প্রথমে দরকার জল ও খাদ্য, এবং সেই জন্য মানুষ কি করতো, জল এবং খাদ্য দরকার। জলের জন্য চাষ করতো, জলের জন্য, তার জন্য মানুষ নদী তীরবর্তী অঞ্চলে যেখানে জল সহজলভ্য সেখানে বসবাস করতে শুরু করলো। এর জন্য কি করলো, নদী তীরে বসবাস করে মানুষ খাদ্যশস্য উৎপাদন করার চেষ্টা শুরু করলো, এবং এর জন্যই নদীর তীরবর্তী অঞ্চলে প্রাচীন সভ্যতার কেন্দ্রগুলো গড়ে উঠেছে। বিভিন্ন প্রকার জলবায়ু, মাটির প্রকারভেদ, কয়েকটি মুখ্য শস্যকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিশেষ বিশেষ সভ্যতার বিকাশ হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, ধানকে কেন্দ্র করে মধ্য এশিয়ার সভ্যতা এবং আলুকে কেন্দ্র করে আমেরিকার নিরক্ষীয় অঞ্চলের সভ্যতা গড়ে উঠেছে। 1903 সালে কৃষিকাজে বৈজ্ঞানিক গবেষণার জন্য একটি পরিকল্পনা অনুমোদিত হয়। এ সময় আমেরিকা যুক্তরাষ্ট্রের অন্তর্গত চিকাগোর হেনরি ফিটস কৃষিকাজে বৈজ্ঞানিক গবেষণার জন্য 4 লক্ষ টাকা ভারতকে দান করেন। এর ফলে সরকার বিহারের দ্বারভাঙ্গা জেলার অন্তর্গত পুষায় বৈজ্ঞানিক গবেষণার সমন্বিত একটি গবেষণা মন্দির, ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, সংক্ষেপে IARI, ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট স্থাপন করেন। 1934 সালে ভূমিকম্পে এই গবেষণা মন্দির ধ্বংস হয়ে যায়। তখন একে নয়াদিল্লিতে স্থানান্তরিত করা হয়। তারপরে এখানে ধ্বংস হওয়ার পরে নয়াদিল্লিতে নিয়ে যাওয়া হয় এটাকে। 1921 সালে সরকার ভারতের গ্রামীণ কৃষি ও অর্থনৈতিক সম্বন্ধে অনুসন্ধান করবার জন্য এক কমিশন গঠন করেন। কমিশনের রিপোর্ট অনুসারে নিখিল ভারত কৃষি গবেষণা কেন্দ্র, অল ইন্ডিয়া কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ প্রতিষ্ঠিত হয়। এছাড়া কৃষির উন্নতির জন্য কৃষি প্রধান অঞ্চলগুলিতে কৃষি মহাবিদ্যালয় ও পরীক্ষা কেন্দ্র স্থাপিত হয়। কৃষি গবেষণাগারের উন্নতির জন্য ভারতীয় কৃষি গবেষণা পরিষদের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ অধীনে অনেক গবেষণাকারী প্রতিষ্ঠান যোগ দেয়। ফলে সার, বীজ, রোগ পোকা দমন এবং উন্নত বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস সম্বন্ধে দেশের বিভিন্ন অংশে বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষা চলছে। ফলস্বরূপ বর্তমানে কৃষির প্রভূত উন্নতি হয়েছে এবং দেশ খাদ্যশস্যের স্বনির্ভর হতে পেরেছে। এই যে লোক সংখ্যা দিন দিন বাড়ছে এবং তার চাহিদাও হচ্ছে, খাদ্যশস্যের চাহিদাও বাড়ছে, জনসংখ্যা যত বাড়ছে খাদ্যের চাহিদাও বাড়ছে। তাহলে এই খাদ্যের চাহিদা বাড়লে আমাদের জমি তো সীমিত, তাহলে সেই নির্দিষ্ট জমিতে যত বেশি সংখ্যক বেশিবার ফসল উৎপাদন করা যাবে, এর জন্য দরকার বৈজ্ঞানিক চিন্তা ভাবনা, উন্নত গবেষণা, যার মধ্যে একই ফসলকে বারবার চাষ না করে তার জন্য বিভিন্ন রকম শস্য পর্তনের শস্য পর্যায়ে ব্যবস্থা করা আছে। বিভিন্ন ফসল লাগানো শুরু হয়েছে যাতে ফসলের উৎপাদন বাড়ে। আবার একই জমিকে বারবার ব্যবহার করে যাতে বেশি মাত্রায় ফসল উৎপাদন করা যায়, তার সাথে সাথে জমির চরিত্র ঠিক থাকে, জমির জমি যেন নষ্ট না হয়ে যায়। হ্যাঁ, এইসব বিষয়ে নিয়মিত গবেষণা করা চলেছে এবং উন্নত কিভাবে জমিকে উন্নত করা, তার জন্য সার প্রয়োগ, ফসলকে কিভাবে রক্ষা করা, তার জন্য ঔষধ, এইগুলোর জন্য গবেষণা কিন্তু চলে চলেছে। কৃষি উন্নয়নের জন্য ভারতীয় কৃষি দপ্তর এগ্রিকালচার ডিপার্টমেন্ট কয়েকটি দায়িত্ব গ্রহণ করেছে। তার মধ্যে কি আছে? 1 হচ্ছে কৃষি উৎপাদন বাড়ানো, 2 কৃষি গবেষণা, শিক্ষা ও সম্প্রসারণ, 3 বীজ ও সার সংগ্রহ করা এবং বিতরণ করা, 4 পশু, মাছ ও বন সম্পদের উন্নয়ন, 5 শাকসবজি ও ফলের উৎপাদন বাড়ানো, 6 ভূমি সংস্কার ও ভূমি সংরক্ষণ, 7 কৃষি বিপণন, 8 ছোট, মাঝারি ও বড় সেচ ব্যবস্থা, 9 কৃষি সমবায় সমিতি স্থাপন, 10 আন্তর্জাতিক কৃষি সংস্থার সঙ্গে যোগাযোগ স্থাপন। এবার দেখো, মানুষের অন্যতম জীবিকা হলো কৃষিকাজ। আমাদের দেশে কিন্তু এখনো বেশিরভাগ মানুষই কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষিকাজ মানুষের অন্যতম অর্থনৈতিক ক্রিয়াকলাপ। কৃষিকাজকে অবলম্বন করে মানব সভ্যতার জয়যাত্রা শুরু হয়। আদিম যুগ থেকে খাদ্যই মানুষের প্রয়োজনীয় জিনিস, পরে বস্ত্রের অভাবও মানুষ অনুভব করে। প্রকৃতিকে কিভাবে কাজে লাগিয়ে অন্ন ও বস্ত্রের উৎপাদন করা যায়, মানুষ সেই প্রচেষ্টায় অনেকদিন ধরে করে এসেছে এবং পরে এক সময় কৃষিকাজের মাধ্যমে এগুলোর উৎপাদনে সাফল্য লাভ করেছে। আধুনিককালে কৃষিকাজ শব্দটি ব্যাপক অর্থে ব্যবহার করা হয়। কৃষিকাজ বলতে চাষবাসের সঙ্গে সঙ্গে পশুপালন, অরণ্য সৃজন, মাছ চাষ, জলসেচ প্রকল্প, প্রশম পোদাই, পশু খামার গঠন, রোগ পোকা দমন, লাক্ষা ও রেশম কীট প্রতিপালন, কৃষি কারিগরি বিদ্যা প্রভৃতি বোঝায়। কৃষিকাজ প্রধানত জলবায়ুর উপর নির্ভরশীল। বৃষ্টিপাত ও তাপমাত্রার তারতম্যে কৃষিজ দ্রব্য উৎপাদনের তারতম্য হয়। যদি প্রচুর খরা হয় তাহলে ফসল নষ্ট হয়ে যাবে, আবার যদি তাপমাত্রা বেড়ে যায় বা তাপমাত্রা কম থাকে তাহলেও ক্ষতি আছে। মানে ঠিকঠাক থাকতে হবে, বৃষ্টিপাতের পরিমাণ ঠিকঠাক থাকতে হবে। বৃষ্টিপাত কৃষিকাজের উপযোগী হলে ফসল উৎপাদন ভালো হয়। বৃষ্টিপাত যে অঞ্চলে কম অনিয়মিত হয় সেখানে কৃষিকাজে অসুবিধার সৃষ্টি হয়। বর্তমান যুগে বৃষ্টিপাতের অভাবে জলসেচের ব্যবস্থা করে কৃষিকাজ করা হলেও তা যথেষ্ট ব্যয়সাধ্য, আর সব জায়গায় জলসেচ ব্যবস্থা উপযুক্ত থাকেও না।
তাপমাত্রার উপরেও কৃষিকাজ নির্ভরশীল। বিভিন্ন প্রকার জলবায়ুতে বিভিন্ন প্রকার খাদ্যশস্য উৎপন্ন হয়ে থাকে। মানুষ কি প্রকার খাদ্যশস্য গ্রহণ করবে তা জলবায়ুর উপর নির্ভরশীল। পশ্চিমবঙ্গ বাংলাদেশের জলবায়ু ধান উৎপাদনে উপযোগী এবং অতি সহজে পরিপাক হয় বলে ভাত বাঙালির প্রধান খাদ্য। অপরদিকে পাঞ্জাব ও হরিয়ানার জলবায়ু গম উৎপাদনের জন্য উপযোগী ও রুটি পরিপাকে সহায়ক হয়। রুটি পাঞ্জাবিদের প্রধান খাদ্য। যে অঞ্চলের যে লোক বাস করে তাদের খাদ্য কিন্তু সেই আলাদা রকম হয়। ভারতীয় অর্থনীতিতে কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা। ইম্পর্টেন্ট রোল অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান ইকোনমি। যে ভারতের অর্থনীতি কৃষিকাজ ভালো না হলে অর্থনীতি ডামাডোল হয়ে যাবে আর কি। ভারতীয় অর্থনীতিতে কৃষিকাজের গুরুত্ব অপরিসীম। কৃষির গুরুত্ব নানাবিধ। এক হচ্ছে ভারত কৃষি প্রধান দেশ। কৃষিকাজই ভারতের অধিবাসীদের প্রধান জীবিকা। ভারতে শতকরা প্রায় 70 জন অধিবাসী কৃষির উপর নির্ভরশীল। এছাড়া শতকরা 20 জন অধিবাসী পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। ভারতে কৃষি থেকে প্রতিটি লোকের প্রয়োজনীয় খাদ্যশস্য অন্যান্য খাদ্য সামগ্রী পাওয়া যায়। কৃষিকাজকে অবলম্বন করে মানব সভ্যতার জয়যাত্রা শুরু হয়। আদিম যুগ থেকে খাদ্যই মানুষের প্রধান প্রয়োজনীয় জিনিস ছিল এবং পরে বস্ত্রের অভাব মানুষ অনুভব করে। প্রকৃতিকে কিভাবে কাজে লাগিয়ে অন্ন ও বস্ত্রের উৎপাদন করা যায় মানুষের প্রচেষ্টায় আদিমকাল থেকে করে এসেছে এবং পরে একসময় কৃষিকাজের মাধ্যমে এগুলোর উৎপাদনে মানুষ সাফল্য লাভ করেছে। কৃষির মাধ্যমে অন্ন বস্ত্র বাসস্থানের সংস্থান হয়। দিয়েছে কৃষি থেকে দেশের মোট জাতীয় আয়ের শতকরা 45% এসে থাকে। কৃষি সাধারণ লোকের জীবিকা অর্জনের সহজ মাধ্যম এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কৃষির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এখন তো চাকরি করা খুব মুশকিল, কিন্তু কৃষি জমি থাকলেই সহজেই চাষবাস করা যায়। মানে এই জন্য কৃষকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কৃষিকাজে প্রচুর লোক কাজ পায়। কৃষক ছাড়াও কৃষি মজুর, অন্যান্য মজুর কৃষিদ্রব্য উৎপাদন ও পরিবহনে যুক্ত থেকে জীবিকা অর্জন করেন। পল্লী অঞ্চলের অধিকাংশ আচার অনুষ্ঠান কৃষিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এরপরে 4 হচ্ছে কৃষিভিত্তিক শিল্প, যথা পাট শিল্প, চিনি শিল্প, কার্পাস শিল্প ইত্যাদি কৃষি উৎপাদনের উপর একান্তভাবে নির্ভরশীল। এসব কৃষিভিত্তিক শিল্পজাত দ্রব্য এবং চা, তামাক, পাট, লাক্ষা, রেশম, কাজু বাদাম, তৈলবীজ ইত্যাদি বিদেশের বাজারে রপ্তানি করে ভারত প্রতি বছর যথেষ্ট পরিমাণে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে। রপ্তানি মানে কি? আমরা যেসব জিনিস বিদেশে পাঠাই সেই বিদেশি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করি, সেটা হচ্ছে রপ্তানি। আর বিদেশ থেকে আমরা যেটা আমাদের দেশে নিয়ে আসি তাকে বলে আমদানি। ভারতের রপ্তানি বাণিজ্যে পণ্য সামগ্রীর শতকরা 35% হল কৃষি পণ্য। কৃষিজাত দ্রব্য গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। 5 হচ্ছে পরিবহন সংস্থা, যথা রেল, ট্রাক, জাহাজ প্রভৃতি কৃষিজাত দ্রব্য পরিবহন করে প্রচুর টাকা উপার্জন করে। মানে পরোক্ষভাবে সবাই কৃষির উপর নির্ভরশীল। সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের জাতীয় জীবনে কৃষি এক গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে। কৃষি আমাদের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবার দেখো ভারতীয় কৃষির বৈশিষ্ট্য কি, ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান এগ্রিকালচার। ভারতীয় কৃষির কয়েকটি বৈশিষ্ট্য আছে, যথা 1 জমির অসম বন্টন, আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড। আমাদের জমি কিন্তু সমান নয় আর কি। জমি অসম বন্টন ভারতীয় কৃষির অন্যতম বৈশিষ্ট্য। পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে মোট কৃষিজীবী মানুষের 90% মালিকানায় মাত্র 10% জমি রয়েছে। ফলে কৃষি জমির উন্নতির কোনো সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করা যায় না। দেখো কৃষিজীবী মানুষের 90% মানুষের কাছে মাত্র 10% জমি রয়েছে। সব যাদের কাছে জমি আছে তারা কৃষিকাজ করেই না, অথবা যার জমি কৃষিকাজের শ্রমিক অথবা তার কোনো জমি নেই। সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করা মুশকিল। আবার কি জমি আমাদের ছোট ছোট ভাগে, ছোট ছোট চাষির কাছে জমি আছে, বড় বৃহদাকার জমি নেই। বিদেশে কিন্তু সেরকম না। বিদেশে একজন চাষির কিন্তু অনেক জমি থাকে, তাহলে তারা উন্নত পদ্ধতি এমনকি হেলিকপ্টারে করেও বীজ ফেলা, চাষ করা, উন্নত বৈজ্ঞানিক ব্যবস্থা করা হয়। কিন্তু আমাদের ছোট ছোট জমি, ধরো একজন চাষির 1 বিঘে জমি আছে, তার 2 ছেলে, তাহলে ভাগ হয়ে গেল, তাহলে কি সেটা 8 বিঘে হয়ে গেল। এইরকম ভাগ হতে হতে এমন অবস্থা হয়েছে যে তারপরে সেটা বেঁচেও দিল। তার মানে আমাদের দেশের কৃষিকাজের খুব অসুবিধা। এবার দেখো ছোট জমি ছোট অংশে খণ্ডীকরণ, যেটা বলছিলাম। আমাদের দেশে বর্তমানে 51বর্তী পরিবারের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। ফলে বংশ পরম্পরায় ভাগাভাগি হতে হতে কৃষি জমির আয়তন খুব ছোট হয়ে যাচ্ছে। এইরকম ভূখণ্ডে যান্ত্রিক পদ্ধতিতে কৃষিকাজ ভালোভাবে করা যাচ্ছে না। ছোট জমিতে তো যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করা যায় না। বড় একটা জায়গা হলে সেখানে কৃষি ফার্ম গড়ে ওঠে, কিন্তু ছোট ছোট জমিতে কৃষি ফার্ম গড়ে ওঠা সম্ভব নয়। 3 হচ্ছে ছোট প্রান্তিক কৃষকের প্রাধান্য। আমাদের দেশে ছোট প্রান্তিক কৃষকের সংখ্যাই বেশি, ফলে জমিতে আধুনিক পদ্ধতিতে চাষবাস করা সম্ভব হয় না। এরপরে 4 হচ্ছে আঞ্চলিক বৈচিত্র্য, রিজিয়নাল ভ্যারিয়েশন। কৃষিকাজ জলবায়ুর উপর নির্ভরশীল, অঞ্চলভেদে জলবায়ু তারতম্য হয়। এছাড়া ভারতের বিভিন্ন অঞ্চলে জমির আয়তন, জলসেচ পদ্ধতি, জমির সত্ত্ব প্রভৃতির পার্থক্য দেখা যায়। এরকম পার্থক্যের ফলে কৃষির আঞ্চলিক বৈচিত্র্য দেখা যায়। এবার হচ্ছে 5 হচ্ছে বৃষ্টিপাতের উপর নির্ভরশীলতা।
ডিপেন্ডেন্স অন রেইনফল। ভারতীয় কৃষি মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। বৃষ্টিপাতের পরিমাণ ও এর সুষম বন্টনের উপর কৃষিকাজের সাফল্য নির্ভর করে। ঠিক মতো যদি সময় মতো বৃষ্টি না আসে তাহলে কিন্তু কৃষির প্রচুর ক্ষতি হয়ে যায়, আর সময় মতো বৃষ্টি হলে ঠিক মতো হয় আর কি। এবার 6 নানা ধরনের ফসল উৎপাদন। ভারতের বিভিন্ন অঞ্চলে মাটি ও জলবায়ুর তারতম্য দেখা যায়, জন্য ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ফসলের চাষ হয়ে থাকে। সাথে জমির উৎপাদন ক্ষমতা কম। আমাদের দেশে হেক্টর প্রতি ফসল উৎপাদনের পরিমাণ কম, ফলে কৃষিকাজে সাফল্য কম হতে দেখা যায়। আধুনিক কৃষি সম্বন্ধে জ্ঞানের অভাব এর জন্য দায়ী। আর হচ্ছে প্রচ্ছন্ন বেকারত্ব বৃদ্ধি। ভারতে এক ফসলি জমির পরিমাণই বেশি, ফলে কৃষক ও কৃষিকাজের সঙ্গে যুক্ত শ্রমিকেরা সারা বছর কাজ পায় না, ফলে ফসল চাষের সময় ছাড়া অন্য সময় কৃষি শ্রমিকের বেকারত্ব বৃদ্ধি পায়। ধরো পুরুলিয়া জেলায় কি হয়, পুরুলিয়া জেলায় ধান চাষটা ভালো হয়, ধান চাষ হওয়ার পরে কিন্তু এখানে একবারই ধান হয়, আর কিন্তু হয় না। বর্ষার সময় যে ধানটা সেটাই হয়, বাকি সময় জমিটা পড়েই থাকে, আর তাদের কৃষকদের কোনো কাজ থাকে না, তারা তখন অন্য কাজের বাইরে চলে যায়। তাহলে এই যে সদ্য বেকারত্ব তৈরি হয় আর কি, মানে একে বলছে প্রচ্ছন্ন বেকারত্ব। হচ্ছে বিপণনে কৃষি দ্রব্য বিক্রয় অব্যবস্থা। এবার যখন প্রচুর ফসল হয়ে গেল তখন কিন্তু ধরো টমেটো উৎপাদন প্রচুর হলো, কিন্তু সেটা বিপণন ঠিক মতো না হলে যে টমেটো ফসলেই নষ্ট হয়ে, মানে জমিতেই নষ্ট হয়ে যায়, সেটা এনে চাষ করা সম্ভব না। যখন আলুর ফলন বেশি হয়ে গেল, আলু তখন মাঠেই নষ্ট হয়ে যায়, এরকম অবস্থা আর কি আমাদের দেশে। আমাদের দেশে উপযুক্ত বাজার বা ফসলের নিয়ন্ত্রিত মূল্য না থাকায় কৃষকের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। দারিদ্র্যের কারণে অনেক সময় কম দামে উৎপাদিত দ্রব্য বিক্রয় করতে বাধ্য হতে হয়। তারপরে যখন দাম প্রচুর ফসল হলো তখন কিন্তু দাম কম, কারণ কৃষক কম দামে বেচে দিল, তখন যারা রেখে দিয়ে উন্নত ব্যবস্থায় রেখে দিল তারা পরে কিন্তু বেশি দামে সেই বেচে, তখন আর কৃষকের কাছে দ্রব্য নেই। 10 হচ্ছে দুর্বল ভূমি সংস্কার। জমির অসমবন্টন, ছোট ও প্রান্তিক চাষির প্রাধান্য প্রভৃতি কৃষির উন্নতির বাধাস্বরূপ। ভারতের ভূমি সংস্কার আইন তেমন কার্যকরী না হয় উৎপাদনে ব্যাঘাত ঘটে। এবার দেখো ভারতীয় কৃষি ব্যবস্থার মুখ্য সমস্যাগুলি ও তার সমাধান। ভারত কৃষি প্রধান দেশ, অথচ অন্যান্য দেশের তুলনায় ভারত কৃষিতে অনুন্নত এবং ভারতীয় কৃষি নানা সমস্যায় জর্জরিত। ভারতের কৃষি পদ্ধতি অতি প্রাচীন। স্বাধীনতার পরবর্তীকালে বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে কৃষি ব্যবস্থার কিছুটা উন্নতি হলেও ভারত এখনো কৃষিক্ষেত্রে আশানুরূপ ফসল উৎপাদন করতে পারেনি। ভারতীয় কৃষির অনেক সমস্যা আছে, যাতে এক হচ্ছে শস্য উৎপাদনের হার কম, লো প্রোডাকশন অফ ক্রপস। ভারতে হেক্টর প্রতি ফসল উৎপাদনের পরিমাণ খুব কম। ভারতের কৃষির উন্নতির জন্য নানা পরিকল্পনা গ্রহণ করা আছে, তা সত্ত্বেও হেক্টর প্রতি ও শ্রমিক প্রতি উৎপাদনের পরিমাণ খুব কম হারে বেড়েছে। ভারতে হেক্টর প্রতি কম উৎপাদনের জন্য কতিপয় কারণ দায়ী, যথা এক হচ্ছে জলসেচের অভাব, জমির উৎপাদিকা শক্তি কম, উন্নত বীজ ও সারের সীমিত ব্যবহার, সনাতন পদ্ধতিতে চাষ আর কি, সনাতন পদ্ধতি মানে সে পূর্বতন আগের থেকে যে চাষ চলে আসে প্রাচীনকাল থেকে সেই পদ্ধতি, কৃষি জমি বন্টনের অব্যবস্থা এবং কৃষকের দারিদ্র্য, শিক্ষার অভাব, এগুলো সব এর জন্যই মানে উৎপাদনটা কম হয়। সমাধান কি? ভারতে হেক্টর প্রতি উৎপাদন বৃদ্ধি করার জন্য কতিপয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেটা এক, জলসেচের সুব্যবস্থা, সুষম মাত্রায় রাসায়নিক সার প্রয়োগ, উন্নত বীজের সরবরাহ, ভূমি সংস্কার ও কৃষিক্ষেত্রে যান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন। ভারতে অবশ্য বর্তমানে চাষের কাজে ট্রাক্টর, পাওয়ার টিলার, অন্যান্য ছোট কৃষি যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়েছে। ভূমির আয়তন ও খণ্ডীভবন। ভারতের কৃষি পরিবারের মধ্যে উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির পরিমাণ ক্রমশ কমে যাচ্ছে। জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মাথাপিছু জমির পরিমাণ কম হয়ে যাচ্ছে। ভারতের কৃষি নির্ভর জনসংখ্যা মাথাপিছু জমির পরিমাণ মাত্র 0.43 হেক্টর ও পরিবার পিছু 3 হেক্টরে কিছু কম, পরিবার পিছু আর কি, মানে এত কম আর কি। অথচ ডেনমার্ক, ব্রিটেন, আমেরিকা যুক্তরাষ্ট্রে পরিবার পিছু কৃষি জমির পরিমাণ যথাক্রমে 15 হেক্টর, 26 হেক্টর ও 19.6 হেক্টর। ছোট আকারের জমিতে যান্ত্রিক পদ্ধতিতে চাষবাস করা যায় না। সমাধান কি? আধুনিক যান্ত্রিক পদ্ধতিতে চাষ করার জন্য খণ্ডীকৃত ছোট জমিকে একত্রিত করতে হবে, তাও সমবায় কৃষি প্রবর্তনের মাধ্যমে। মানে ধরো 10 জন কৃষক তাদের জমি এক করে তারা চাষ করলো, তারা একটা সমবায় গঠন করলো, তাহলে সবার জমি একসাথে চাষ করা সম্ভব হবে, এইটাকে বলছে সমবায়। সমবায় কৃষি প্রবর্তনের মাধ্যমে উৎকৃষ্ট বীজ ও সার সংগ্রহ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করা দরকার। এইভাবে চাষ করার ফলে উৎপাদন বৃদ্ধি পাবে ও চাষির আর্থিক অবস্থার উন্নতি করা সম্ভব হবে। এছাড়া ভারতের যৌথ খামার পদ্ধতি প্রচলনের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যেতে পারে, মানে অনেকে মিলে একসাথে চাষ করা, যৌথ আর কি। 3 হচ্ছে ভূমিক্ষয়, সয়েল ইরোশন। ভূমিক্ষয় ভারতের কৃষির একটি গুরুত্বপূর্ণ সমস্যা। অধিক বৃষ্টিপাত ও বায়ু প্রবাহের ফলে ভূমিক্ষয় হয়, মাটির উর্বরতা হ্রাস পায়। গোচারণ, অবৈজ্ঞানিক প্রথায় চাষ, বনভূমি ধ্বংস সাধন ইত্যাদির জন্য ভূমিক্ষয় হয়। ভূমিক্ষয় হয় চাষযোগ্য জমি অনাবাদী হয়ে পড়ে। পরিসংখ্যান দেখা যাচ্ছে ভূমিক্ষয়ের জন্য 1.2 মানে 1.2 কোটি
হেক্টর জমি অনাবাদী হয়ে পড়ছে, মানে সেই যে ভূমির উপরের যে অংশটা সেটা বিভিন্ন ভাবে নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টিপাত, ঠিক আছে, আবার খরা তখন শুষ্ক হয়ে যাচ্ছে, মানে সেটা বাতাসে উড়ে যাচ্ছে। আবার কি হচ্ছে, সেখানে অন্য সময় গরু বা ছাগল এগুলো গবাদি পশু রাখা হচ্ছে, তখন তাদের পায়ের জন্য সেখানে জমি আলাদা হয়ে যাচ্ছে, সেটা বাতাসে বা বৃষ্টিতে ধুয়ে চলে যাচ্ছে। এইভাবে কিন্তু ভূমিকা হচ্ছে, এবং এর ফলে কি হয়, উপরের যে ভালো যেটা অংশ সেটা ভূমিকার জন্য চলে যায়, ফসল কিন্তু আর সেখানে ভালো হয় না, অনাবাদী হয়ে পড়ে। সমাধান কি? বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ, কৃষি জমিতে পশুচারণ নিষিদ্ধ করেন। এই জন্য কৃষি জমিতে পশুচারণ করা যাবে না। বৃক্ষরোপণ ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করে ভূমিক্ষয় রোধ করার ব্যবস্থা করতে হবে। বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্তর্ভুক্ত প্রকল্পের ফলে এই সমস্যার তাড়াতাড়ি সমাধান হবে বলে আশা করা যায়। এরপরে 4 আছে প্রাকৃতিক দুর্যোগ, বান, অতিবৃষ্টি, অনাবৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের ফলে ফসল উৎপাদন ব্যাহত হয়। ভারতীয় কৃষি মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। মৌসুমী বৃষ্টিপাত অনিয়মিত, এর ফলে কোনো বছর বৃষ্টিপাত বেশি হয় এবং কোনো বছর বৃষ্টিপাত কম হয়। অতিবৃষ্টি ও অনাবৃষ্টি উভয় ফসল চাষের পক্ষে ক্ষতিকর। অতিবৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যায়, এবার অনাবৃষ্টি মানে বৃষ্টি হলোই না, তাতেও ফসলের ক্ষতি হয়। অনাবৃষ্টি হলে ফসল চাষ ঠিকমতো করা যায় না, অতিবৃষ্টি হলে বান হয় এবং এর ফলে ফসল নষ্ট হয়ে যায়। সমাধান কি? প্রাকৃতিক দুর্যোগকে এড়িয়ে ফসল চাষ করা সাধারণত সম্ভব নয়, তবে জলসেচের ব্যবস্থা করে বৃষ্টিপাতের প্রভাব এড়ানো যায়। বেশি পরিমাণ জমিতে বছরে একাধিক ফসল চাষ করা যায়। দেখো, জলসেচের অপ্রতুলতা। মৌসুমী বৃষ্টিপাতের সাহায্যে ফসল চাষ করা হয়, কিন্তু এর অনিশ্চয়তার জন্য জলসেচের প্রয়োজন হয়। ভারতের জলসেচ ব্যবস্থার প্রসার বিশেষ হয়নি। ভারতের মোট আবাদি জমির মাত্র 1/4 জলসেচের আওতায় আনা সম্ভব হয়েছে। ফসল উৎপাদন বৃদ্ধি করতে হলে জলসেচের প্রসার ঘটানো একান্ত দরকার। সমাধান কি? জলসেচ ব্যবস্থা প্রবর্তন করে সমস্যার সমাধান করা যায়। বেশি পরিমাণ জমিতে বছরে একের বেশি ফসল চাষ করা যায়। ছোট, মাঝারি ও বড় সেচ প্রকল্প এবং বিভিন্ন নদী উপত্যকা পরিকল্পনার মাধ্যমে আরো বেশি পরিমাণ জমি সেচের আওতায় আনার ব্যবস্থা করতে হবে। তাহলে যখন অনাবৃষ্টি হবে, বৃষ্টি হবে না, তখন কি সেচ করে সেখানে জমিতে ফসল চাষ করা সম্ভব হবে। এবার 6 আছে কৃষি শ্রমিকের সমস্যা। ভারতের কৃষি শ্রমিক অধিকাংশই ভূমিহীন কৃষক। যারা কৃষিকাজ করে শ্রমিক, তারা কিন্তু বেশিরভাগ তাদের নিজেদের জমিই নেই। চাষের মরশুমে কৃষক ও কৃষি শ্রমিক কাজ পায় এবং বছরের অন্য সময় তারা কর্মহীন হয়ে পড়ে। তাছাড়া কৃষি শ্রমিকের মজুরি খুব কম, এই সামান্য মজুরিতে তাদের সংসার ভালোভাবে চলতে পারে না, ফলে তারা ঋণগ্রস্ত হয়ে পড়ে। ভারতের কোনো কোনো রাজ্যে এখনো পর্যন্ত কৃষিগত ভূমিদাস প্রথা রয়েছে। জমির মালিক চাষিকে ঋণ দিয়ে কৃতদাসে পরিণত করে। জমির অসম বন্টন এবং ছোট ও মাঝারি চাষির প্রাধান্য কৃষির উন্নতির বাধাস্বরূপ। এবার কি হয়, বাধ্য হয়ে এইসব শ্রমিক আস্তে আস্তে অন্য কাজে চলে যাচ্ছে এবং এর ফলে কৃষিতে শ্রমিকের অভাব ঘটছে। সমাধান কি? ভূমি সংস্কার করে ভূমিহীনদের জমি দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রচ্ছন্ন বেকারত্ব দূর করার জন্য বিভিন্ন গ্রামীণ শিল্পে কৃষক ও কৃষি মজুরদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। বর্তমানে জেলা গ্রামীণ উন্নয়ন সংস্থা, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি, সংক্ষেপে DRDA, কি হবে? ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি, ট্রাইজেম প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীকে স্বনিযুক্তি প্রকল্পে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সুসংহত গ্রামীণ উন্নয়ন প্রকল্প, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট, সংক্ষেপে IRDP, কার্যকরী করতে পারলে অনেক সমস্যার সমাধান করা সম্ভব হবে। 7 হচ্ছে মূলধনের অভাব। কৃষিকাজের জন্য প্রচুর মূলধনের প্রয়োজন। চাষের উপকরণ যথা উচ্চ ফলনশীল বীজ, সার, পোকা ও রোগনাশক ঔষধ, আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রভৃতি সংগ্রহ করতে চাষের মরশুমে অনেক টাকা লাগে। ভারতের কৃষক দরিদ্র, তাই চাষের উপকরণ সংগ্রহ করার জন্য মহাজনদের কাছ থেকে ঋণ নিতে চাষিকে বাধ্য হতে হয়। দারিদ্র্যের কারণে মহাজনদের ঋণ মেটানোর জন্য অনেক সময় চাষিকে খুব কম দামে উৎপাদিত দ্রব্য বিক্রি করতে বাধ্য করতে হয়। যখন চাষ ফসল হলো তখন মহাজনের ঋণ পরিশোধ করার জন্য কম দামে তখন বিক্রি করে দিল। চাষি কিন্তু রেখে পরে দাম বাড়লে বিক্রি করবে সেই পরিস্থিতিটা থাকে না। এছাড়া আর্থিক দুরবস্থার জন্য চাষের কাজে আধুনিক কৃষি যন্ত্রপাতি তেমন ব্যবহার করা হয় না, ফলে শ্রম ও সময়ের অপচয় হয়। কৃষি জমিতে বিভিন্ন সারের ব্যবহার ভারতে খুবই কম। ভারতে প্রতি হেক্টরে মাত্র 8 কেজি সার প্রয়োগ করা হয়, অথচ জাপান, অস্ট্রেলিয়া ও ফ্রান্সে যথাক্রমে 271 কেজি, 113 কেজি ও 91 কেজি হিসেবে সার ব্যবহৃত হয়। সমাধান কি? মহাজন আইন পাশ করে মহাজনী কার্বন নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। কৃষি উন্নতির জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও গ্রামীণ ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অঞ্চলের সমবায় কৃষি উন্নয়ন সমিতি স্থাপন করে কৃষি ঋণ, সার, বীজ ইত্যাদি চাষিদের সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে। শস্য সংরক্ষণের জন্য গুদাম ও হিমঘর ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে কিনা চাষিরা তাদের ফসল এসব গুদাম বা হিমঘরে রাখতে পারে। এবার হচ্ছে শিক্ষার অভাব।
এখন প্রগতির যুগ, কৃষিকাজে বৈজ্ঞানিক কলা কৌশলের প্রয়োগ দিন দিন বেড়ে চলেছে। বিজ্ঞান ভিত্তিক কৃষিকাজ করা ও কলা কৌশল জানার জন্য লেখাপড়া জানা একান্ত দরকার, কিন্তু ভারতবর্ষের কৃষকদের অধিকাংশই অশিক্ষিত, ফলে বিজ্ঞান ভিত্তিক কৃষিকাজ সম্বন্ধে তারা আজও অজ্ঞ। কৃষকদের এই অজ্ঞতা কৃষিকাজের উন্নতির অন্তরায়, মানে কৃষক শ্রেণীকে শিক্ষিত করে তুলতে হবে, তাহলে আধুনিক প্রজন্মকে শিক্ষিত করলেই সবাই শিক্ষিত হয়ে যাবে আর কি। আর তখনই আধুনিক শিক্ষায় যে শিক্ষিত যে কৃষক হবে সে কিন্তু উন্নত বীজ ব্যবহার করবে, উন্নত সার ব্যবহার করবে, ভালো সারের ব্যবহার করবে, মানে এই যে শিক্ষা হলেই কিন্তু প্রগতি হবে এবং উন্নতি হবে, কৃষিকাজের উন্নতি হবে। সমাধান কি? কৃষির উন্নতির জন্য কৃষক সমাজের মধ্যে শিক্ষার প্রসার একান্ত প্রয়োজন। বেতার, দূরদর্শন প্রভৃতির মাধ্যমে কৃষি বিষয়ক উন্নত কলা কৌশল প্রচার করতে হবে। সাথে সাথে এইসব প্রচার মাধ্যমে উন্নত ভাবে কিভাবে চাষ করা যায় এইসব বিষয়ে প্রচার করতে থাকলে যেসব কৃষক প্রথাগত শিক্ষা শিক্ষিত নয় তারাও শুনতে পারবে, তারাও জানতে পারবে, এবং তার ফলেও তারা এইসব উন্নত সার কিভাবে ব্যবহার করা হয়, বীজ কিভাবে কোথায় পাওয়া যায়, এইসব বিষয়ে তারাও জানতে পারবে। এই জন্য আজকে এই পর্যন্ত, পরে ফিরে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।